ইলেকট্রো ডেভেলপমেন্ট অফ দ্য বোর্ডস মডেল, তার আগে যেগুলো আছে সেটুকু স্যার পড়িয়েছিলেন তো স্যার, বোর্ডস হুম মডেলের হুম আগ অব্দি? হুম। স্যার একটা দুটো স্যার লাইন স্যার একটু ডাউট আছে স্যার। কোন বলছি যে জায়গা? স্যার একটা কোশ্চেন যে স্যার আমরা স্যার কেন হচ্ছে পেছনে স্যার জিঙ্ক প্লেট ইউজ করলাম, আমরা স্যার অন্য কেন কিছু ইউজ করলাম না আর কি? জিঙ্ক অন্য কিছু সালফাইড। ইউজ হতে পারে, অ্যালুমিনিয়াম সালফাইডও ইউজ হয়, জিঙ্ক সালফাইডও ইউজ হয়। তো প্রবাবলি, মানে আমার যে এইটা আমি এক্স্যাক্টলি জানি না কজ কেন জিঙ্ক সালফাইড ইউজ হয়েছে, হয়তো কস্ট এফিশিয়েন্ট অ্যাট দ্যাট টাইম, ওই সময় হয়তো ওইটা কস্ট এফিশিয়েন্ট ইজি অ্যাভেলেবেল ছিল, ওই জন্য জিঙ্ক সালফাইডটা ইউজ হতো। আচ্ছা যে স্যার। কোনো এক্সপেরিমেন্টে দুটো ফ্যাক্টর তো কাজ করে, একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি এবং কস্ট। আমি যদি আমার অল্টারনেট অনেকগুলো অপশন আছে, কিন্তু আমি যেটা আমার কস্ট এফিশিয়েন্ট করবে সেটাই আমি ইউজ করব, বা যেটা বেটার পারফর্ম করবে। অ্যালুমিনিয়াম সালফাইডও ইউজ ইউজ হতে পারে ওই জায়গায়, কিন্তু জিঙ্ক সালফাইডটা ইউজ হয়েছে তখন হয়তো জিঙ্ক সালফাইডটা হয়তো কস্ট এফিশিয়েন্ট ছিল মেবি। বুঝতে পারলাম। আর একটা, হ্যাঁ স্যার, আর একটা স্যার, একটা লাইন স্যার বুঝতে পারছি না। রাদারফোর্ডের নিউক্লিয়াস মোডে একটা পার্ট স্যার এখানে বলেছে, মানে লাইনগুলোর মানেটা আমি ক্লিয়ার হচ্ছে না। কোন লাইনটা? সেটা হচ্ছে এনসিআরটি বলে আর কি। বলবো স্যার হুম। লাইনটা? বলবো। হ্যাঁ, কোন লাইন? বলেছে যে দা ওই স্যার রাদারফোর্ডে বলছি স্যার, পেজ নম্বর 34। পেজ নাম্বার 34। হুম। হ্যাঁ। এটা স্যার চলে গেল 3 নম্বর প্যারা স্যার, ডান দিকের 3 নম্বর লাইন, মানে 3 নম্বর প্যারা আর কি। 1 2 3 আছে নন বেসিস। চলে গেলেন। নামান 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 আর টু নামান নিচে? and to নামান। এই তো ক্যালকুলেশন বাই দ্য রাদারফোর্ড showed that the volume occupied by the nucleus small compared total volume of হচ্ছে atom, the radius of the atom, এত তার the one can appreciate the difference in the size, এই লাইনটার মানেটা কি বলতে চাইছে? এই one can appreciate this different size by realizing that if ওইটা a cricket এক্সাম্পল ball দিয়েছে একটা, represented যেরকম আমি হাতি আর পিঁপড়ের এক্সাম্পল দিয়েছিলাম, এখানে অন্য একটা এক্সাম্পল দিয়েছে। এখানে যে এক্সাম্পলটা দিয়েছে সেটা হচ্ছে একটা ক্রিকেট বলকে রিপ্রেজেন্ট করা হয়। যদি আমি একটা ক্রিকেট বলকে আমি ধরে নিই নিউক্লিয়াস, ঠিক আছে? যদি ক্রিকেট বলটাকে নিউক্লিয়াস ধরি, তাহলে অ্যাটমের সাইজটা কি হবে? অ্যাটমের সাইজটা হবে, দেন রেডিয়াস অফ অ্যাটম উড বি লাইক 5 কিলোমিটার। যদি ক্রিকেট বলটা হয় নিউক্লিয়াস, তাহলে অ্যাটমের সাইজটা হবে 5 কিলোমিটার, মানে ক্রিকেট বলের থেকে অনেকটা ডিফারেন্ট সাইজের। আমি যেরকম হাতি আর পিঁপড়ে বলেছিলাম, পিঁপড়েটা যদি নিউক্লিয়াস হয়, হাতিটা তাহলে অ্যাটমের সাইজ। এখানে অন্য একটা এক্সাম্পল দিয়েছে, বলেছে ক্রিকেট বলটা যদি নিউক্লিয়াস ধরে নিই, তাহলে অ্যাটমটা হবে 5 কিলোমিটার রেডিয়াসের একটা সার্কেল। এটা 5 কিলোমিটার, যদি এটা রেডিয়াসটা 5 কিলোমিটার হয়, 5 কিলোমিটার হয়, তাহলে এই 5 কিলোমিটার রেডিয়াসের সাইজ, যে রেডিয়াসের সার্কেলটা, এই সার্কেলটা হবে অ্যাটমের সাইজ। এটাই ডিফারেন্স বুঝিয়েছে, যে একটা নিউক্লিয়াস তাহলে কতটা ছোট রেসপেক্ট টু অ্যাটম, অ্যাটমের রেসপেক্টে নিউক্লিয়াসের সাইজটা কতটা ছোট, সেইটাই বোঝানোর চেষ্টা করেছে এখানে। আর কিছু না। আর কি বোঝাতে পারলাম এখানটা? হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে, তাহলে আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে বোর অ্যাটমিক মডেল। চলে যায় একবার বোর অ্যাটমিক মডেলে, রেকর্ডিংটা অন করে যায়। ওকে, যেটা বোর অ্যাটমিক মডেলে যেটা আমরা শুরু করব, তো মোটামুটি আমরা যে বেসিক আইডিয়া যেগুলো জানার দরকার ছিল বোর অ্যাটমিক পড়ার জন্য, সেগুলো আমরা পেয়ে গেছি। তো বোর এখানে কি বলছেন, সিমিলার টু রাদারফোর্ড যে কথা বলেছিলেন, বোরও এখানে সেম কথা বলছেন, যে পরমাণুর ম্যাক্সিমাম ভর এবং যে পজিটিভ চার্জ, সেটা একটা সেন্টারে সেন্টারে কনসেন্ট্রেটেড, যেটাকে বলছি নিউক্লিয়াস। ঠিক আছে, যেটাকে আমরা বলছি নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসের চারিদিকে সার্কুলার অরবিটে, এই যে সার্কুলার অরবিট দেখতে পাচ্ছি আমরা, এই সার্কুলার অরবিটে ইলেকট্রন গুলো ঘুরছে। তো রাদারফোর্ড দের থেকে যে বোর কোন জায়গায় আলাদা,
রাদারফোর্ডের যেটা আমরা যদি লিমিটেশন দেখি, রাদারফোর্ড কি বলেছেন যে সেম কথা বলেছিলেন যে সার্কুলার অরবিটে মানে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন গুলো ঘোরে। তো ম্যাক্সওয়েলের কনসেপ্ট অনুযায়ী কোনো যদি সার্কুলার পথে কোনো চার্জ পার্টিকেল ঘোরে সে কন্টিনিউয়াস এনার্জি এমিট করবে, এবং কন্টিনিউয়াস সে যদি কোনো এনার্জি এমিট করে তাহলে ওর সার্কুলার পার্টটা সার্কুলার থাকবে না, স্পাইরাল হয়ে যাবে। সার্কুলার পার্টটা সার্কুলার থাকবে না, ওটা হয়ে যাবে স্পাইরাল। আস্তে আস্তে ওটা ছোট হতে হতে একটা টাইমে গিয়ে নিউক্লিয়াসে পড়ে যাবে। এটাই ছিল লিমিটেশন। ঠিক আছে, তাহলে এই এই প্রবলেমটাকে বোর কিভাবে সলভ করছেন? বোর সলভ করছেন এই প্রবলেমটাকে এইটা বলে যে এই যে অরবিট গুলো আছে এই অরবিট গুলো যে কোনো রেডিয়াসের অরবিট হতে পারে না, মানে যে কোনো একটা অরবিট হতে পারে না, এগুলোকে বলছেন উনি ফিক্সড অরবিট। এগুলোকে বলছেন ফিক্সড অরবিট। ওকে, এগুলোকে উনি বলছেন ফিক্সড অরবিট। ফিক্সড অরবিট মানে, বা এটা আরো একটা নাম উনি দিয়েছেন স্টেশনারি অরবিট। স্টেশনারি অরবিট মানেটা কি? ইনি বলছেন যখন ফিক্সড অরবিট বা স্টেশনারি অরবিটে থাকবে তখন ইলেকট্রন কোনো রকম রেডিয়েশন করবে না, বা কোনো রকম এনার্জি অ্যাবজর্বও করবে না, কোনো রকম এনার্জি রিলিজও করবে না। নো এনার্জি will absorb or emitted। কোন রকম কোনো এনার্জি ছাড়বে না, কোন রকম কোনো এনার্জি অ্যাবজর্ব করবে না, যেটার জন্য এটাকে বলা হচ্ছে স্টেশনারি স্টেট। এটাকে এই জন্য বলা হচ্ছে স্টেশনারি স্টেট। ঠিক আছে, তো এবারে রাদারফোর্ড সরি বোর রাদারফোর্ডের থেকে আরো আলাদা কি বলেন যে এই যে স্টেশনারি স্টেট গুলো একটা নয়, অনেকগুলো স্টেশনারি স্টেট হতে পারে, যেটা নিউক্লিয়াসের ক্লোজ থেকে আস্তে আস্তে দূরে যাবে। এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট অরবিট, এটাকে বলো ফার্স্ট, এটা সেকেন্ড অরবিট, এটা থার্ড অরবিট, এটা ফোর্থ অরবিট। এভাবে অনেকগুলো সার্কুলার অরবিট থাকবে, এবং এগুলো হবে ফিক্সড অরবিট, মানে যে কোনো রেডিয়াসের হতে পারে না, এদের একটা ফিক্সড রেডিয়াস থাকবে, এবং ফিক্সড রেডিয়াসের অরবিট গুলোই আমরা এখানে পাবো। ঠিক আছে, বোঝাতে পারলাম এটা? এবং এই অরবিট গুলোর উনি নামকরণ করলেন, যেটা হচ্ছে সবচেয়ে ক্লোজ ক্লোজ অরবিট, যেটা যেটা সবচেয়ে ক্লোজ সেটাকে নাম দেওয়া হলো কে সেল। সেটাকে বলা হলো কে সেল। তারপরে যেটা নিউক্লিয়াস থেকে দূরের অরবিট সেটাকে নাম দেওয়া হলো এল সেল। ঠিক আছে, তারপরে এম সেল, তারপরে এন সেল, মানে এভাবে চললো কে এল এম এন ও পি, এভাবে চলবে। এবং আরো একটা রিপ্রেজেন্টেশন আছে যেটা হচ্ছে সবচেয়ে ক্লোজ, সেটাকে নাম দেওয়া সেটাকে বলা হলো এন ইজিক্যাল টু ওয়ান। শুধু ওয়ান এখানে লেখা আছে, তার মানে হচ্ছে এন ইজিক্যাল টু ওয়ান। ঠিক আছে, যেটাকে এনটাকে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, এটাকে বলা হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তারপরেরটা তাহলে কি হবে? এন এল এল মানে হয়ে যাচ্ছে এন ইজিক্যাল টু টু, এম মানে হয়ে যাচ্ছে এন ইজিক্যাল টু থ্রি, এন মানে হয়ে যাচ্ছে এন ইজিক্যাল টু ফোর, ও মানে হয়ে যাচ্ছে এন ইজিক্যাল টু ফাইভ, পি মানে হয়ে যাচ্ছে এন ইজিক্যাল টু সিক্স। তো এইভাবে অরবিট গুলোর নাম দিলেন। ঠিক আছে, এবারে যেটা হচ্ছে সবচেয়ে ক্লোজ, এবং প্রত্যেকটা অরবিটের স্পেসিফিক এনার্জি থাকবে। প্রত্যেকটা যে সেল আমরা এখানে দেখছি, প্রত্যেকটা সেলের একটা ফিক্সড এনার্জি থাকবে। ফিক্সড এনার্জি, একটা ফিক্সড এনার্জি, সরি ফিক্সড এনার্জি থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা সেলের একটা ফিক্সড এনার্জি থাকবে। তাহলে কার এনার্জি কার থেকে বেশি? যত, একটা খুব সিম্পল ভাবে বলি, আমি একটা ছোট সার্কুলার অরবিট, মানে একটা ছোট্ট সার্কেলে ঘুরতে আমার যত এনার্জি খরচা হবে, আমি যদি একটা বড় সার্কুলার ছোট সার্কুলার পথে একটা সাপোজ আমি এরকম গোল সার্কুলার পথে আমি ঘুরছি, তাহলে আমার যে পরিমাণ এনার্জি খরচা হবে, আমি যদি একটা বড় সার্কুলার পথে এইভাবে ঘুরি তাহলে বেশি এনার্জি খরচা হবে না কম এনার্জি খরচা হবে? কি মনে হয়? শোনা যাচ্ছে আমাকে? হ্যালো? যেটা বেশি সার্কুলার সেটার মধ্যে বেশি এনার্জি যেটা বেশি লাগবে স্যার। সার্কুলার সেটা বেশি এনার্জি, তার মানে হচ্ছে যত সার্কেলের সাইজটা যত বড় হবে
এনার্জি তত বাড়বে। তার মানে নিউক্লিয়াসের সবচেয়ে ক্লোজে মানে n=1 এইটা যেটা আছে এর এনার্জিটা হবে, এটাকে যদি আমি E1 বলি, সাপোজ এই এনার্জিটাকে E1 বলি, 2 নম্বরেরটাকে যদি আমি বলি E2, 3 নম্বরেরটাকে যদি বলি E3, 4 নম্বরেরটাকে যদি বলি আমি E4, তাহলে আমি বলতে পারি এনার্জি অর্ডারটা কিরকম হবে। এনার্জি অর্ডারটা হবে E1 লেস দেন E2 লেস দেন E3 লেস দেন E4, এইভাবে চলতে থাকবে, তাই তো? যত আমরা নিউক্লিয়াস থেকে দূরে যাব তত অ্যাটমের এনার্জি ধীরে ধীরে বাড়তে থাকবে। তো এইটা হচ্ছে ফার্স্ট পস্টুলেট অফ বোরস অ্যাটমিক মডেল। বোরস অ্যাটমিক মডেল এটা হচ্ছে ফার্স্ট পস্টুলেট, ঠিক আছে, যেটা আমরা এখানে দেখতে পারি। ফার্স্ট কি বলছে, the electron in the hydrogen atom can move around the nucleus in circular path or fixed radius and energy। তার মানে প্রত্যেকটা যে অরবিট, প্রত্যেকটা অরবিটের রেডিয়াসটা হবে ফিক্স এবং এনার্জিটা হবে ফিক্স, যেটাকে এনার্জি আমরা E1 E2 দিয়ে লিখলাম। দিস পাথ আর কল্ড অরবিট, এবং এই পাথ গুলোকে উনি বললেন, এইগুলো কি বললেন, এগুলোকে বললেন উনি অরবিট, এটার নাম দিলেন অরবিট, ঠিক আছে। এই সার্কুলার পাথ গুলোকে বললেন অরবিট, ঠিক আছে। নেক্সট সেকেন্ড পয়েন্টে উনি কি বলছেন, যে দ্য এনার্জি অফ অ্যান ইলেকট্রন অরবিট ডাজ নট চেঞ্জ উইথ টাইম। মানে আমি যে কথাটা বললাম যে ফিক্সড অরবিটে যখন ইলেকট্রন গুলো থাকবে তো এ কোনো রকম কোনো এনার্জি ছাড়বেও না, কোনো রকম কোনো এনার্জি অ্যাবজর্বও করবে না যখন ফিক্সড এই অরবিট গুলোতে ইলেকট্রন থাকবে। তাহলে এখান থেকে রাদারফোর্ডের যে প্রবলেম যেটা ছিল, যে এই স্পাইরাল পাথের যে প্রবলেমটা ছিল, এটাকে সলভ করে দেওয়া গেল। যদি এনার্জি কন্টিনিউয়াস না ছাড়ে তাহলে স্পাইরাল পাথে যাওয়ার কোনো মানে নেই, তাহলে স্পাইরাল পাথে যাবে না, ফিক্সড পাথেই থাকবে, তাহলে ফিক্সড সার্কুলার পাথে থাকবে, তাহলে এই সমস্যাটা মিটে গেল, ঠিক আছে। এটা হলো সেকেন্ড পস্টুলেট। থার্ড পস্টুলেট কি বলছে, the frequency of radiation absorbed or emitted when transition occurs between two stationary states that differ in energy। এটা আমি ভালো করে বোঝাচ্ছি নেক্সট পেজে গিয়ে। যে কি বলছি, যে এনার্জি তাহলে ছাড়বে কখন? আমরা তো যখন এক্সাইটেড করছি কোনো অ্যাটমকে, আমরা তো অ্যাটমিক স্পেকট্রাম পাচ্ছিলাম, এবং অ্যাটমিক স্পেকট্রামে আমরা কি দেখছিলাম, যে যেরকম আমরা রেইনবোতে কন্টিনিউয়াস স্পেকট্রাম দেখি সেরকম কন্টিনিউয়াস নয়, আমরা কিছু এরকম লাইন দেখতে পাচ্ছিলাম, আমরা কন্টিনিউয়াস স্পেকট্রাম দেখতে পাচ্ছিলাম না, কিছু এরকম লাইন দেখতে পাচ্ছিলাম, যেটাকে আমরা বলছিলাম লাইন স্পেকট্রাম, যেটাকে আমরা নাম দিচ্ছিলাম লাইন স্পেকট্রাম। তাহলে এই লাইন স্পেকট্রা দেখতে পাচ্ছি, তার মানে নিশ্চয়ই তো কোন রকম এনার্জি ছাড়ছে, তবেই তো আমরা লাইন স্পেকট্রাটা দেখতে পাচ্ছি। তাহলে এনার্জিটা ছাড়বে কখন? যদি বোর বলছেন যে যখন ইলেকট্রন গুলো ফিক্সড অরবিটে আছে তখন এনার্জি ছাড়বে না, তাহলে এনার্জিটা ছাড়ছে কখন? তাহলে এনার্জিটা কখন ছাড়বে, যখন কোনো কিছু এনার্জি কখন ছাড়বে, আমি কখন এনার্জি ছাড়বো, যখন আমি হাই এনার্জিতে আছি, যখন আমি লো এনার্জিতে চলে যাব, তার মানে কি আমার অত পরিমাণ এনার্জি দরকার নেই, তখন আমি এনার্জি ছেড়ে দেবো। মানে যখন কোনো ইলেকট্রন হাই অরবিট, মানে সাপোজ n=3, মানে থার্ড অরবিটে আছে, থার্ড অরবিট থেকে জাম্প করে যখন জাম্প করে যখন আসছে সেকেন্ড অরবিটে, তার মানে এখানে এনার্জি ছিল E3, সে জাম্প করে আসছে কোথায়, E2 তে, তাহলে ও কত এনার্জি লস করবে, E3 - E1, যেটাকে আমরা বলছি ডেল্টা ই, এই এনার্জিটা ও লস করবে, তাই তো? এটা বোঝাতে পারলাম? স্যার আরেকবার একটু বলুন। নিউক্লিয়াস থেকে যত দূরে যাচ্ছি তত হাই এনার্জি পাচ্ছি। 3 নম্বর অরবিট মানে হচ্ছে এ বেশি এনার্জি আছে, 2 নম্বর অরবিটে ইলেকট্রন থাকলে যে এনার্জি থাকবে, 3 নম্বর অরবিটে ইলেকট্রন থাকলে তার চেয়ে বেশি এনার্জি থাকবে। তাহলে কোনো ইলেকট্রন যদি 3 নম্বর থেকে জাম্প করে এই যে 2 নম্বরে চলে আসে, জাম্প করে চলে এলো সাপোজ, তাহলে কি ওর এনার্জি কমে গেল? এনার্জি আমরা তৈরিও করতে পারি না, এনার্জি ক্রিয়েটও করা যায় না, এনার্জি ধ্বংস করা যায় না। তাহলে কি করবে ও, ওর কাছে এক্সট্রা এনার্জি ছিল, যখনই নিচে চলে এলো তাহলে ওর কাছে কি এক্সট্রা এনার্জি থাকছে, ওই এক্সট্রা এনার্জিটা কি করবে, ছেড়ে দেবে। সেই এক্সট্রা এনার্জিটা কি হবে, E3 - E2, E3 তে যে এনার্জি ছিল আর E2 তে যে এনার্জি, সেটাকে আমরা বলছি ডেল্টা ই। তাহলে যে এক্সট্রা এনার্জি ছিল এটা হলো এক্সট্রা এনার্জি, যেটা ও ছাড়বে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার।
ওই এক্সট্রা এনার্জিটা হচ্ছে এই যে ডেল্টা ই মানে সিম্পলি আমি কি হচ্ছে E3 মাইনাস E2। এবং আমরা আগে পড়েছি ইকুয়েশন, কি পড়েছি? E ইজ ইকুয়াল টু এইচ নিউ। এটা কে বলেছিল? প্ল্যাঙ্ক ইকুয়েশন, E ইজ ইকুয়াল টু এইচ নিউ। তাহলে আমি ডেল্টা ই ইজ ইকুয়াল টু বলতে পারি এইচ নিউ। তাহলে রেডিয়েশন যেটা পাবো, ও যে এনার্জি ছাড়বে তার রেডিয়েশন ফ্রিকোয়েন্সি কোনটা হবে? ফ্রিকোয়েন্সি হবে এই নিউটা। তাহলে এই যে রেডিয়েশনটা ছাড়ছে তার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে নিউ। বোঝাতে পারলাম? তার মানে কোন অ্যাটম যখন এক্সাইটেড হবে কখন ও এনার্জি ছাড়বে? যখন ও হাই হাই অরবিট থেকে জাম্প করে লো অরবিটে আসবে তখনই ও এনার্জি ছাড়বে। তাহলে ও যদি লো অরবিট থেকে হাই অরবিটে জাম্প করে তাহলে কি হবে? যদি লো, তখন এনার্জি প্লাস মানে এনার্জি অ্যাবজর্ব করবে, তখন হবে অ্যাবজর্ব। এটা কি এমিশন হচ্ছে, ছাড়ছে মানে এমিশন। আর যখন লো থেকে হাই যাবে তার মানে কি ওর এক্সট্রা আরো এনার্জি দরকার, তাহলে কি ও অ্যাবজর্ব করবে, বাইরে থেকে এনার্জি নেবে আরো, কি আমাকে আরো এনার্জি দিয়ে আমি উপরে যাব। আমি সিঁড়ি থেকে উপরে উঠতে গেলে কি আমার এনার্জি দরকার, তো আমার যদি এনার্জি না থাকে আমি সিঁড়ি থেকে উপরে নিচের ফ্লোর থেকে উপরে ফ্লোরে উঠতে পারবো যদি আমার কাছে এনার্জি না থাকে? যদি আমার নিচের ফ্লোর থেকে উপরের ফ্লোরে উঠতে হয় তাহলে আমার কি করতে হবে? আমাকে আরো এক্সট্রা এনার্জি অ্যাবজর্ব করতে হবে, তবে আমি নিচের ফ্লোর থেকে উপরের ফ্লোরে যেতে পারবো। তাহলে সিমিলারলি যদি লো স্টেট থেকে হাই স্টেটে ইলেকট্রন জাম্প করে তাহলে এনার্জি অ্যাবজর্ব করবে। ঠিক আছে, তাহলে আমরা লাইন স্পেক্ট্রা কখন দেখতে পাচ্ছি? লাইন স্পেক্ট্রা যখন এমিশন করছে হাই অরবিট থেকে, যখন লো অরবিটে ইলেকট্রন জাম্প করছে তখন ও এনার্জি এমিশন করবে। ঠিক আছে, এবং সেই যে এনার্জি এমিশন করছে বা যে ফ্রিকোয়েন্সি, যে রেডিয়েশনটা দিচ্ছে, সেই রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি কোনটা হবে সেটা আমরা এই ইকুয়েশন থেকে পেয়ে যাব। ডেল্টা ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, তাহলে এটা একটা কনস্ট্যান্ট, তাহলে ফ্রিকোয়েন্সিটা কত হবে? ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সি থেকে আমরা ল্যামডাটাও বের করে নিতে পারবো। ল্যামডা মানে ওয়েভলেন্থ, যে ফ্রিকোয়েন্সি যে রেডিয়েশনটা দিচ্ছে তার ওয়েভলেন্থ কত হবে সেটাও আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। ঠিক আছে, যেটা এখানে দেখানো হয়েছে, এই যে আমি এখানে মার্কিং করে দিয়েছি ইয়েলো মার্কিং এ, যে নিউ, তাহলে নিউ ইজ ইকাল টু কি হবে? ডেল্টা ই বাই এইচ নিউ। মানে যদি এটা হয় ডেল্টা ইজ ইকাল টু এইচ নিউ, তাহলে আমি এখান থেকে রিঅ্যারেঞ্জ করে লিখতেই পারি। তাহলে নিউটাকে রেখে দিলাম এইদিকে, তাহলে এটা চলে যাবে ডেল্টা ই ডিভাইডেড বাই এইচ, তাই তো? এবং এটাকে আমি আবার লিখতে পারি ডেল্টা ই মানে আমি কি বললাম, মানে হয়ে যাচ্ছে E3 এই কেসটার ক্ষেত্রে বাই E3 মাইনাস E2 ডিভাইডেড বাই এইচ, এটা হয়ে যাবে নিউ। বোঝাতে পারলাম? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে থার্ড পস্টুলেট। ফোর্থ পস্টুলেট যেটা হচ্ছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যে ফোর্থ পস্টুলেট যেটা আমরা দেখছি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে বোর এখানে একটা দারুণ আইডিয়া দিয়েছেন, যে শুধু বলছেন উনি এনার্জি যে কোয়ান্টাইজ, এনার্জিটা এখানে এটা কি এনার্জি, এটা বোঝাচ্ছে এনার্জি কোয়ান্টাইজেশন, মানে যে কোনো এনার্জি ইলেকট্রনের যে কোনো পরিমাণ এনার্জি হতে পারে না, তার একটা ফিক্সড এনার্জি থাকবে। মানে একটা ফিক্সড অরবিটে যখন থাকছে, যখন ও ফিক্সড অরবিটে থাকছে, তখন ওর ফিক্সড এনার্জি থাকছে, মানে যে কোনো এনার্জি হতে পারে না। তার মানে এনার্জি কোয়ান্টাইজড, যেটা আমরা কোয়ান্টাম কনসেপ্টে আগের দিন পড়েছিলাম, যে এনার্জি প্যাকেট পড়ছিলাম, মানে এনার্জি কোয়ান্টাইজ মানে ও স্পেসিফিক অ্যামাউন্ট অফ এনার্জি হতে পারবে, যে কোনো অ্যামাউন্টের এনার্জি হতে পারে না। ঠিক আছে, তো এনার্জি এখানে কোয়ান্টাইজড হতে পারে, সেই রকম যেরকম এনার্জিকে এখানে কোয়ান্টাইজড বলছেন, সিমিলারলি এখানে উনি আরো একটাকে কোয়ান্টাইজড করেছেন, সেটা বলছেন যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা আমরা এখানে দেখছি, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন ইজ অলসো কোয়ান্টাইজড। মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম, কোন ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টামটাও যে কোনো অ্যামাউন্ট বা যে কোনো ভ্যালু হতে পারে না, সেটাও একটা কোয়ান্টাইজ। এবং সেটা কত হবে সেটা এই ইকুয়েশনে উনি দেখিয়ে দিয়েছেন, এখানে এই ইকুয়েশনে উনি দেখিয়েছেন যে কি হবে, সেটা বলছেন mvr ইজ ইকাল টু nh বাই 2 পাই, মানে হচ্ছে h বাই 2 পাই এর সরল গুণিতক। মানে বলছেন অ্যাঙ্গুলার মোমেন্টামটা হবে
h বাই 2 পাই এর সরল গুণিতক, ঠিক আছে, h বাই 2 পাই এর সরল গুণিতক, যেখানে h হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আর পাই তো 3.14 বা 22/7, তো গোটাটাই হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এই অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। তো ফার্স্ট অরবিটের অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে? তাহলে ওভারঅল আমি বলতে পারি nh বাই 2 পাই। ফার্স্ট অরবিটের ক্ষেত্রে n ভ্যালু কত? ফার্স্ট অরবিটের ক্ষেত্রে n ভ্যালু ইজ ইকুয়াল টু 1। তাহলে ফার্স্ট অরবিটের অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে h বাই 2 পাই। সেকেন্ড অরবিট, ও সরি, এটা ফার্স্ট অরবিট। সেকেন্ড অরবিটের কত হবে? n ভ্যালু হচ্ছে সেকেন্ড অরবিটের জন্য 2, তাহলে এটা হবে 2h বাই 4 পাই। থার্ড অরবিটের ক্ষেত্রে কি হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম? 3h বাই 4 পাই। এরকম করে চলতে থাকবে, 4h বাই 4 পাই, 5h বাই 5 পাই, মানে যত আমরা যাব তত। তার মানে অ্যাঙ্গুলার মোমেন্টামটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অলসো কোয়ান্টাইজ, সেটা হচ্ছে mvr ইজ ইকুয়াল টু nh বাই 2 পাই, যেখানে n ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6, n ইজ ইকুয়াল টু 1 মানে ফার্স্ট অরবিট, n ইজ ইকুয়াল টু 2 মানে সেকেন্ড অরবিট, n ইজ ইকুয়াল টু 3 মানে থার্ড অরবিট। বোঝাতে পারলাম এখানটা? এখান থেকে কোশ্চেন আছে, ঠিক আছে, নিউমেরিক্যাল। তো যেগুলো আমি ইয়েলো মার্ক করে দিচ্ছি মানে সেই ইকুয়েশন গুলো ইম্পর্টেন্ট, সেইগুলো থেকে নিউমেরিক্যাল কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো এটা হয়ে গেল বোরের অ্যাটমিক মডেল, ঠিক আছে, এটা হলো বোরের অ্যাটমিক মডেলের 4টে পস্টুলেট। এই 4টে পস্টুলেট দিয়ে বোরের অ্যাটমিক মডেলকে আমরা ওভারঅল এক্সপ্লেন করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে আমরা যেটা কমপ্লিট করলাম সেটা হচ্ছে বোরের মডেল, কোথায় গেল, বোরের মডেল আমরা কমপ্লিট করে দিলাম। বোঝা গেছে বোরের মডেল? এবারে তাহলে আমি নেক্সট মুভ করব। বোরের মডেল থেকে আরেকটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে স্পেকট্রাল লাইনগুলোকে, কোনটাকে কি স্পেকট্রাল বলে। এবারে সাপোজ আমাকে আসতে হবে, এটা নিউক্লিয়াস, এটা ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট, ফোর্থ অরবিট, সার্কুলারটা করলাম না, ফিফথ অরবিট, ঠিক আছে। এবং এই ফার্স্ট অরবিটে n ইজ ইকুয়াল টু 1, এটা n ইজ ইকুয়াল টু 2, n ইজ ইকুয়াল টু 3, n ইজ ইকুয়াল টু 4, n ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে। তাহলে যদি কোনো ইলেকট্রন ফিফথ অরবিট থেকে জাম্প করে ফার্স্ট অরবিটে আসে, বা ফোর্থ অরবিট থেকে জাম্প করে ফার্স্টে আসে, বা থার্ড থেকে জাম্প করে ফার্স্টে আসে, বা সেকেন্ড থেকে জাম্প করে ফার্স্টে আসে, তাহলে আমরা একটা স্টেট অফ রেডিয়েশন পাচ্ছি, বা বলতে পারি সিরিজ অফ রেডিয়েশন, ঠিক আছে। সবাই আসছে কোথায়? ফার্স্ট অরবিটে, সব ইলেকট্রন 5 থেকে একে আসছে, 4 থেকে একে আসছে, 3 থেকে একে আসছে, 2 থেকে একে আসছে, সবাই আসছে ফার্স্ট অরবিটে। তাহলে একটা সিরিজ প্রত্যেকটার জন্য, এটার জন্য কি হবে E5 মাইনাস E1, এটার জন্য কি হবে E4 মাইনাস E1, এটা হয়ে যাবে E3 মাইনাস E1, এটা হয়ে যাবে E2 মাইনাস E1। তাহলে একটা সেট অফ ফ্রিকোয়েন্সি পাচ্ছি বা একটা সিরিজ অফ ফ্রিকোয়েন্সি পাচ্ছি। এই সিরিজটাকে কি বলা হয়? এই সিরিজটাকে বলা হয় লিমেন সিরিজ। এই সিরিজটাকে বলা হয় লিমেন সিরিজ। সিমিলারলি, আর আমি আঁকবো না, আমি দেখাবো এবারে। সিমিলারলি এখানে আমরা দেখছি, এখানে সার্কেল বানানো নেই, কিন্তু ধরে নেওয়া হয়েছে n ইজ ইকুয়াল টু 1 মানে হচ্ছে এটা ফার্স্ট অরবিট, n ইজ ইকুয়াল টু 2 মানে সেকেন্ড, n ইজ ইকুয়াল টু 3 মানে থার্ড, ফোর্থ, ফিফথ,
ঠিক, আরো ডট ডট করে আরো আছে, ঠিক আছে। তাহলে যদি ফার্স্ট অরবিটে আসে তাহলে যে সিরিজটাকে পাবো সেটাকে নাম দেওয়া হয়েছে লিমেন সিরিজ, এবং ইম্পর্টেন্ট সেটা কোন রেঞ্জের পড়ে, সেটা আলট্রাভায়োলেট রেঞ্জের মধ্যে পড়ে। এগুলো এমসিকিউ কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। এটা যেটা পড়ে সেটা আলট্রাভায়োলেট রেঞ্জের মধ্যে পড়ে লিমেন সিরিজটা। এবারে যদি ইলেকট্রন গুলো জাম্প করে হায়ার অরবিট থেকে সেকেন্ড অরবিটে জাম্প করে, ফার্স্ট অরবিট হলো, এবার যদি সেকেন্ড অরবিটে জাম্প করে, এখান থেকে জাম্প করছে 6 থেকে জাম্প করছে সেকেন্ডে, 5 থেকে জাম্প করছে সেকেন্ডে, এখানে তারপরে হচ্ছে 3 থেকে জাম্প করছে 4 থেকে জাম্প করছে সেকেন্ডে, 3 থেকে জাম্প করছে সেকেন্ডে, যদি সেকেন্ডে জাম্প করে এইটাকে আমরা বলছি বামার সিরিজ। এবং এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটাই হলো আমাদের ভিজিবল রিজিয়ন, মানে এইটাকে আমরা খালি চোখে দেখতে পাই। বামার সিরিজের যে স্পেকট্রাম সেটা আমরা ভিজিবল মানে আমরা খালি চোখে দেখতে পাই, কারণ এটা ভিজিবল রিজিয়নের মধ্যে পড়ে। এটাও এমসিকিউ কোশ্চেন চলে আসে যে কোন সিরিজটা ভিজিবল রিজিয়নের মধ্যে পড়ে, তো অ্যান্সার হবে বামার সিরিজ, ঠিক আছে। তারপরেরটা হচ্ছে প্যাস্টেন, যদি হায়ার এনার্জি থেকে থার্ড ডে আসে তাহলে সেটাকে বলা হয় প্যাস্টেন সিরিজ, লিমেন, বামার, প্যাস্টেন। তারপরে আসে ব্র্যাকেট, যদি সেটা আসে কোথায়, n is equal to 4 এ, যদি হায়ার এনার্জি থেকে n is equal to 4 এ ইলেকট্রন জাম্প করে আসে সেটাকে বলে ব্র্যাকেট, লিমেন, বামার, প্যাস্টেন, ব্র্যাকেট। অ্যান্ড তারপরে হচ্ছে কোনটার স্পেলিংটা ভুলে গেলাম আমি, এটা স্পেলিংটা ভুলে গেলাম আমি। যাই হোক, যেটা ফিফথ, n is equal to 5 এ যদি n is equal to 5 আসে সেটাকে বলা হয় কোন, এটা p একটা থাকে বোধহয় আগে, এক্সাক্ট স্পেলিংটা মনে পড়ছে না আমার। লিমেন, বামার, প্যাশন, ব্র্যাকেট, ফুড। আরো একটা আছে হামফ্রিজ, ওটা আছে না, ওটা মনে রাখার দরকার নেই। মোটামুটি লিমেনটা মনে রাখা দরকার, বামারটা মনে রাখা দরকার, প্যাশনটা মনে রাখা দরকার। ব্র্যাকেট আর ফুডটা খুব রেয়ার, ঠিক আছে, অত ইম্পর্টেন্ট নয়। বোঝাতে পারলাম? তাহলে আমরা যে লাইন স্পেকট্রাম গুলো দেখতে পাচ্ছিলাম, তাহলে এই কারণে আমরা যখন এই হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জিতে যে ইলেকট্রন গুলো জাম্প করছে তখন আমরা দেখতে পাচ্ছিলাম ওই লাইন স্পেকট্রাম গুলো। এই যখন 2 থেকে 1 জাম্প করবে তখন একটা লাইন পাবো, 3 থেকে 1 জাম্প করলে একটা লাইন পাবো, 4 থেকে 1 জাম্প করলে একটা লাইন পাবো। তাহলে ইন্ডিভিজুয়াল লাইন গুলো পাচ্ছিলাম আমরা যখন স্পেসিফিক কোনো হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জিতে ইলেকট্রন গুলো জাম্প করছিল, ঠিক আছে। নেক্সট টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে নেক্সট টপিকটা কি হচ্ছে, সেটা হচ্ছে ডি ব্রগলি ইকুয়েশন। এটা হচ্ছে নেক্সট টপিক, ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন। এখানে কি ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশনে আমরা যেটা পড়বো, আমরা প্রথমে আগের দিন পড়েছি, সেটা হচ্ছে যে রেডিয়েশন, ডুয়েল নেচার অফ রেডিয়েশন। আমরা পড়েছি ডুয়েল নেচার অফ রেডিয়েশন, মানে রেডিয়েশন ওয়েভ নেচার শো করে, ওয়েভ নেচার প্লাস অ্যান্ড পার্টিকেল নেচার, ওয়েভ নেচার অ্যাজ ওয়েল অ্যাজ পার্টিকেল নেচার শো করে। সিমিলারলি ডি ব্রগলি কি বলছে, যে কোনো পার্টিকেলের দুটো ডুয়েল নেচার শো করে। মানে পার্টিকেল যখন হাই ভেলোসিটিতে মুভ করে তখন সে পার্টিকেল নেচার তো শো করেই, আমরা জানি যেহেতু সেটা পার্টিকেল, অ্যান্ড ওয়েভ নেচারও শো করে। এবং ওই পার্টিকেলটা যখন ওয়েভ নেচার শো করবে তার ওয়েভ লেন্থটা কত হবে সেটার জন্য উনি যে ইকুয়েশনটা দিয়েছিলেন সেটা দিয়েছেন ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এমভি। এটা হচ্ছে ডি ব্রগলি ইকুয়েশন, যেখানে এম হচ্ছে মাস অফ পার্টিকেলটা ভর, ঠিক আছে, অ্যান্ড ভিটা কি, ভিটা হচ্ছে ভেলোসিটি অফ পার্টিকেলটা ভেলোসিটি। আর এইচ তো আমরা জানি, এইচ কি
প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। আর ল্যামডা, ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ, ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ। তাহলে এখানে যে ইকুয়েশনটা ডি ব্রগলি যে কথাটা বললেন যে সিমিলারলি যেরকম ওয়েভ ডুয়েল নেচার শো করে, মানে ওয়েভ নেচার এন্ড পার্টিকেল নেচার দুটোই শো করছিল যেরকম ওয়েভ, সিমিলারলি পার্টিকেল যখন হাই ভেলোসিটিতে মুভ করে তখনও সে পার্টিকেল নেচারের সাথে সাথে ওয়েভ নেচারও শো করে, এবং সেই ওয়েভটাকে উনি স্পেসিফিক নাম দিয়েছিলেন, সেটাকে বলেছিলেন ম্যাটার ওয়েভ। সেই ওয়েভটাকে বলা হয় ম্যাটার ওয়েভ, ঠিক আছে। বা এবং এই ইকুয়েশনটা ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এমভি, এটা থেকে আমরা পেয়ে যেতে পারি। তাহলে আমরা বলতে পারি তাহলে স্যার আমিও তো একটা পার্টিকেল, তাহলে আমার ওয়েভ লেন্থ কি হবে আমি বের করতে পারবো? আমরা অবশ্যই বের করতে পারবো, বের করি, ঠিক আছে। আমার ওয়েভ লেন্থ কত হবে? এইচ মানে হচ্ছে 6.626 ইন্টু 10⁻34, তাই তো? স্যার টপিকটা বুঝতে পারলাম না। টপিকটা বোঝাতে পারলাম না? টপিকটা স্যার হচ্ছে যেরকম আমরা আগে, স্যার স্যার আপনি বললেন হ্যাঁ আগের দিন এই মানে ওয়েভ আর পার্টিকেল নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু স্যার আগের দিন এগুলো নিয়ে আলোচনা করা হয়নি কিন্তু। আগের দিন আমি বলেছি ডুয়েল নেচার অফ ইয়ে, সরি, ওয়েভের ডুয়েল নেচার, রেডিয়েশনের ডুয়েল নেচারের কথা বলেছি আমি, যেটা ওই ব্ল্যাক বডি রেডিয়েশন আমি এক্সাম্পল দিলাম, ফটো ইলেকট্রিক এফেক্টের কথা বলেছিলাম, যে ফটো ইলেকট্রিক এফেক্টকে আমরা ওয়েভ ওয়েভ কনসেপ্ট দিয়ে ব্যাখ্যা করতে পারবো না, তখন আমাদের রেডিয়েশনের পার্টিকেল নেচারটাকে নিয়ে আসতে হবে। কারণ যদি পার্টিকেল একটা পার্টিকেলকে ধাক্কা মেরে বের করতে পারে, ফটো ইলেকট্রিক এফেক্ট মানে কি, যে অ্যাটম থেকে একটা ইলেকট্রনকে ধাক্কা মেরে বের করে দেওয়া। তাহলে কোনো একটা ভরযুক্ত কণাকে যদি আমি ধাক্কা মেরে বের করতে হয়, তাহলে নিশ্চয়ই আরো একটা কোনো পার্টিকেল এসে ধাক্কা মারবে তবেই পসিবল। ওই ক্ষেত্রে আমাদেরকে রেডিয়েশনের পার্টিকেল নেচারটাকে কনসিডার করতে হয়। এই কথাগুলো বলেছিলাম না আগের দিন? ফটো ইলেকট্রিক এফেক্টের কথা বলিনি? ব্ল্যাক বডি রেডিয়েশনের কথা বলিনি? স্যার তারপরে এই যে দেখিয়েছিলাম, ওদেরকে একটু জিজ্ঞাসা করে নিন। তারপরে এই যে আমি বলেছিলাম যে আমরা রেডিয়েশন যেটা এক্সপেক্ট করি সেটা এরকম কন্টিনিউয়াস রেডিয়েশন এক্সপেক্ট করি, কিন্তু অ্যাকচুয়ালি প্ল্যাঙ্ক বলছেন না এইভাবে রেডিয়েশনটা হয় না, রেডিয়েশন এরকম কতগুলো এনার্জি প্যাকেট হিসাবে হয়, কন্টিনিউয়াস হয় না, এরকম এনার্জি প্যাকেটের এনার্জি রেডিয়েশন হয়, এবং এগুলোকে উনি বলছিলেন এনার্জি প্যাকেট, যেটাকে উনি বলেছিলেন ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। এই কনসেপ্টটা কোথা থেকে এলো মনে পড়ছে? আগের দিনে এই কথাগুলো বলেছি, হ্যাঁ স্যার। মনে পড়ছে তো? এই এনার্জি প্যাকেট, স্যার। তারপরে এইগুলোকে কনসিডার করছিলাম অ্যাজ এইগুলোকে বলেছিলাম কি ফোটন, যেটা যেটা রিপ্রেজেন্ট করছে পার্টিকেল ফোটন কণা। নেচার। ফোটন কণা মানে পার্টিকেল, কিন্তু ওটা কি হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি ওয়েভের পার্টিকেল নেচারটা, এটা ফোটন কণার কথা হ্যাঁ বলেছিলাম, মনে পড়ছে তো? হ্যাঁ ওই স্যার। সিমিলারলি হ্যাঁ স্যার। যেরকম রেডিয়েশনের দুটো নেচার আছে, পার্টিকেল নেচার এবং ওয়েভ মানে স্যার নেচার। জিমান এফেক্ট আর স্টার্ক এফেক্ট স্যার, যেটা বলছিলেন আগের দিন এরকম কিছু একটা বলেছিলেন, জিমেন জিমান এফেক্ট এফেক্ট বা স্টার্ক স্টার্ক এফেক্ট এফেক্ট। তো আলাদা বলেছিলাম, জিমেন এফেক্ট স্টার্ক এফেক্ট এখনো আসেনি। জিমেন এফেক্ট স্টার্ক এফেক্ট আজকে বলার কথা, সেটা হচ্ছে লিমিটেশন অফ বোর অ্যাটমিক মডেল। যেটা জিমেন এফেক্ট বা স্টার্ক এফেক্ট সেটা বোর্ডের অ্যাটমিক মডেলের লিমিটেশন বা ড্রব্যাক, সেটা এখনো আসেনি। ফোটন কণা হচ্ছে মানে আমি রেডিয়েশনের দুটো নেচার হয়, পার্টিকেল নেচার ওয়েভ নেচার, সেই কথাটা বলেছিলাম। এবং ফোটন বলছি মানে রেডিয়েশনটাকে আমি কনসিডার করছি অ্যাজ এ পার্টিকেল, ফোটন মানে আমি একটা পার্টিকেল হিসাবে কনসিডার করছি এটাকে, এটাকে ধরে নিচ্ছি একটা পার্টিকেল, রেডিয়েশনটাকে আমি ধরে নিচ্ছি পার্টিকেল, ঠিক আছে। তো সিমিলারলি ডি ব্রগলি কি বলছেন, ডি ব্রগলিও বলছেন যে পার্টিকেলেরও ডুয়েল নেচার আছে, পার্টিকেলটাও যখন হাই ভেলোসিটিতে মুভ করে তখন সে পার্টিকেল নেচার যেরকম শো করে সাথে সাথে সে ওয়েভ নেচারও শো করে,
এবং সে ওয়েভ নেচার শুধু তাই নয়, উনি বলে দিলেন যে ওয়েভ নেচার শো করলে তার ওয়েভ লেন্থটাও কত হবে সেটার ইকুয়েশনও উনি দিয়ে দিলেন, সেটা হচ্ছে ল্যামডা ইজ ইকাল টু এইচ বাই এমভি। এটা কি করে এসছে, এটা সিলেবাসে নেই, ঠিক আছে? এটা মনে রাখতে হবে যে এটা ডি ব্রগলি ইকুয়েশনটা দিয়েছেন, ল্যামডা ইজ ইকাল টু এইচ বাই এমভি। আমি এখানে দেখিয়ে দিচ্ছি একবার, কোথায় আছে যেন, কি হয়ে গেল, ডি ব্রগলি এই যে ডি ব্রগলির ওয়েভ ইকুয়েশন যে মার্ক করা আছে, ডি ব্রগলি কিভাবে দিয়েছেন ইকুয়েশনটা সেসব নেই সিলেবাসে। উনি 1924-এ উনি বিভিন্ন এক্সপেরিমেন্ট করেছেন, দিয়ে সেই অবজারভেশনের উপর বেস করে উনি এখানে দিয়েছেন এই ইকুয়েশনটা, ঠিক আছে? ল্যামডা ইজ ইকাল টু এইচ বাই এমভি বা ল্যামডা ইজ ইকাল টু এইচ বাই পি, পি যেখানে পি কে বলা হচ্ছে মোমেন্টাম, ঠিক আছে? যেখানে পি কে বলা হচ্ছে মোমেন্টাম, এই ইকুয়েশনটা উনি দিয়েছেন, যেখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এম হচ্ছে মাস অফ পার্টিকেল, ভি হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে? বোঝা গেছে এটা? হ্যালো, বোঝাতে পেরেছি? ও সরি, এখানে একটা -34 হবে, 6.626 ইন্টু 10⁻⁻34, ঠিক আছে? এবং সেখানে আমরা এখানে আমার কি বললাম যে আমার ওয়েভ লেন্থ বের করব, তাহলে আমার ওয়েভ লেন্থ হবে কত, আমার ওজন সাপোজ 60 কেজি, ঠিক আছে, ইন্টু আমার ভেলোসিটি, ভেলোসিটি আমি এখন যদি হাঁটি কত হবে, 2-3 কিলোমিটার, 2-3 কিলোমিটার পার সেকেন্ড, তাহলে 2, তাহলে এই রেসপেক্টে এই যে ভ্যালুটা ল্যামডাটা পাবো, ল্যামডাটা কত পাবো, এটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34, সেটাকে আমরা ভাগ করছি, এটাকে 2 ধরে নিলাম, তাহলে মোটামুটি 120 দিয়ে ভাগ করছি, 6.626 ইন্টু 10⁻⁻34 ডিভাইডেড বাই 120, ডিভাইডেড বাই 120, তাহলে এটা কি হবে, কোনো বিশাল কিছু চেঞ্জেস আসবে? তাহলে আমরা যে ল্যামডা ভ্যালুটা পাবো, এটা অলমোস্ট যেটা পাবো সেটা হচ্ছে অলমোস্ট নিয়ারলি 0, মানে ল্যামডা টেন্ডস টু 0, মানে ভ্যালুটা এতটাই ছোট হবে নগণ্য, আমরা ওয়েভ লেন্থ পাবোই না। তার মানে যদি মাসটা অনেক বড় হয়ে যায় আর ভেলোসিটি যদি অনেক লো হয়, সেক্ষেত্রে আমরা ল্যামডা ভ্যালু পাবো না, যেটার জন্য আমরা নর্মাল কন্ডিশনে মানে আমার ওয়েভ নেচার পাই না, ফ্যান ঘুরছে ফ্যানের ওয়েভ নেচার পাচ্ছি না, ঠিক আছে? বা আমি একটা ক্যাম্পিস বল ছুড়লাম, সেটার ওয়েভ নেচার পাচ্ছি না, মানে কোশ্চেনটা হতেই পারে যে স্যার তাহলে আমি একটা বল ছুটছি, সেটার ওয়েভ নেচার কেন পাবো না, তাহলে সেটারও ওয়েভ নেচার ওয়েভ নেচার থাকবে, কিন্তু ল্যামডা ভ্যালুটা কত হবে, অলমোস্ট টেন্ডস টু 0। এবারে যদি সাপোজ আমার মাস এবং মাসটা খুব ছোট এবং ভেলোসিটিটা খুব হাই হয়, আমি এখানে যদি এবারে একটা ইলেকট্রনের কথা বলি, তাহলে একটা ইলেকট্রনের মাস কত, ইলেকট্রনের মাস অলমোস্ট কত, 9.1 ইন্টু 10⁻31, তাই তো? একটা ইলেকট্রনের মাস, ভেলোসিটি কত, ভেলোসিটি হচ্ছে অনেক বেশি, অনেক হাই ভেলোসিটিতে মুভ করবে, ঠিক আছে? ভেলোসিটিতে ভিটা হচ্ছে হাই। এবারে যদি আমি এটাকে ভাগ করি 6.62 কে যদি আমি 9.1 ইন্টু 10⁻31 দিয়ে ভাগ করি, তাহলে যে ল্যামডা ভ্যালুটা পাবো, সেই ল্যামডা ভ্যালুটা একটা 0.4 বা 0.004 এরকম কিছু ভ্যালু পাবো, যেগুলো রিজনেবল, যেগুলো আমরা বুঝতে পারি হ্যাঁ এইরকম রেঞ্জ আসতে পারে, সেটাকে আমরা নেগলিজেবল বলতে পারবো কি, 0.4 বা 0.004টাকে আমরা বলতে পারি কি নেগলিজেবল? এখানে বোঝাতে পারলাম না বোধহয়। এখানে আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি, ল্যামডা ইজ ইকাল টু এইচ বাই এমভি, এবারে আমরা ইলেকট্রনের ক্ষেত্রে সেটা বের করার চেষ্টা করব।
তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু 6.626 ইন্টু 10⁻³ ঠিক আছে, ডিভাইডেড বাই 9.1 ইন্টু 10⁻³ ইন্টু সাপোজ আমি এটাকে করে দিলাম একটা ইলেকট্রনের ভেলোসিটি 10,000, ঠিক আছে। তার মানে আমি 10,000টাকে আমি লিখতে পারি 10⁴, এটা করে লিখি 10⁴, ঠিক আছে। তাহলে এখান থেকে যে আমি ল্যামডা ভ্যালুটা পাবো সেটা কত পেতে পারি, এটা অ্যারাউন্ড যে আমি এটা ক্যালকুলেট করছি না, পেতে পারি 0.004 বা পেতে পারি 0.2 ইন্টু 10⁻⁸, এরকম কোন রেঞ্জের যদি পাই, 10⁻⁸ মিটার হয়ে গেলে সেটাকে আমরা কি বলতে পারি 0.2 অ্যাংস্ট্রম। জেনারেলি আমরা যে ওয়েভের কথা বলি আমরা অ্যাংস্ট্রমে মেজার করি, আমাদের যেটা ভিজিবল রিজিয়ন সেটা কি অ্যাংস্ট্রমেই তো মেজার করি, যে ভিজিবল রিজিয়নের যে লাইট, দেখিয়ে দিচ্ছি ওটাও, এখানে স্পেকট্রামটা কোথায় গেল, এই যে আমরা মেজার করছি এটা কত কি আছে, এটা মিটারের ক্ষেত্রে কি লিখছি 10⁻16, 10⁻14, 10⁻12, যেটা ভিজিবল রিজিয়নটা কত আমরা অ্যারাউন্ড এখানে পাচ্ছি 10⁻7 থেকে 10⁻5 অব্দি। সেটাকে আমরা কিসে মেজার করি, সেটা 10⁻8 মিটার ইজ ইকুয়াল টু 1 অ্যাংস্ট্রম, ঠিক আছে। বা আরো একটা ইউনিট আছে সেটা হচ্ছে ন্যানোমিটারে আমরা মেজার করি, বুঝতে পারলাম। তাহলে এটা হচ্ছে ডি ব্রগলির কনসেপ্ট। তো ডি ব্রগলির কনসেপ্ট থেকে আমরা বলছি যে পার্টিকেলেরও দুটো নেচার আছে, সেটা হচ্ছে h/mv, আর mv কে অনেক সময় একসাথে mv ইজ ইকুয়াল টু p দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, p টাকে বলা হয় মোমেন্টাম। তার মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি, অনেক সময় কোশ্চেন এইভাবে লেখা থাকতে পারে h/p, এটাও সেম, মানে এটা সেম, ঠিক আছে। যেখানে p হয়ে যাবে p ইজ ইকুয়াল টু মোমেন্টাম, p ইজ ইকুয়াল টু হয়ে যাবে মোমেন্টাম, বুঝতে পেরেছি। তাহলে এখানে আমাদের এটা হয়ে গেল। নেক্সট আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। নেক্সট যেটা ডিসকাস করব সেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার। এবারে বুঝলাম যে অ্যাটমের মধ্যে, ও সরি আমি বোরের লিমিটেশনটা ভুলে যাচ্ছি, বলে দিই, সরি, লিমিটেশন অফ বোর। বোরের লিমিটেশন যেটা হচ্ছে, ফার্স্ট তিনি সবকিছু ব্যাখ্যা করে দিলেন, খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারলেন, ঠিক আছে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট বোরের লিমিটেশনে সেটা হচ্ছে, আমরা এখানেই দেখাই, বোরের ফার্স্ট যেটা লিমিটেশন সেটা হচ্ছে যে বোর তার যে এই অ্যাটমিক মডেল দিলেন, তার এই অ্যাটমিক মডেল থেকে আমরা খুব ভালোভাবে এক্সপ্লেইন করতে পারছি সবকিছু, কিন্তু
সেটা অনলি অ্যাপ্লিকেবল ফর ওয়ান ইলেকট্রন সিস্টেম। মানে কি? মানে সেই সব অ্যাটমকে উনি এক্সপ্লেন করতে পারছেন যে অ্যাটমের মাত্র শুধুমাত্র একটাই ইলেকট্রন আছে। একটার বেশি ইলেকট্রন থাকলে বোরের মডেল ঠিক মানে বোরের মডেল ঠিকঠাক ভাবে সেই অ্যাটমটাকে এক্সপ্লেন করতে পারে না বা সবকিছু ভ্যালিড নয়। বোরের মডেল অনলি ভ্যালিড ফর ওয়ান ইলেকট্রন সিস্টেম। মানে যেমন ওয়ান ইলেকট্রন সিস্টেম কোনটা? হাইড্রোজেন। হাইড্রোজেনে কটা ইলেকট্রন থাকে? একটা ইলেকট্রন। আর হিলিয়াম প্লাস, হিলিয়াম প্লাস মানে হিলিয়ামে দুটো ইলেকট্রন থাকে, হিলিয়াম প্লাস মানে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে সেটা হচ্ছে ওয়ান ইলেকট্রন সিস্টেম। এটাকে হাইড্রোজেনের ক্ষেত্রে খাটবে, হিলিয়াম প্লাসের ক্ষেত্রে খাটবে। লিথিয়াম 2+, লিথিয়ামে তিনটে ইলেকট্রন থাকে, যদি একটা ইলেকট্রন দুটো ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে একটা ইলেকট্রন পড়ে থাকবে, তাহলে সেটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তার মানে শুধু ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রেই বোরের অ্যাটমিক মডেলটা খাটে। মাল্টি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে বোরের মডেল খাটে না। এটা হচ্ছে ফার্স্ট লিমিটেশন। সেকেন্ড লিমিটেশন যেটা হচ্ছে এখানে হচ্ছে আমি আসবো, সেটা হচ্ছে এই যে জিমেন এফেক্ট অ্যান্ড স্টার্ক এফেক্ট। ঠিক আছে, জিমেন এফেক্ট অ্যান্ড স্টার্ক এফেক্ট, এখানে আসছে লিমিটেশন। জিমেন এফেক্ট কি বলছে যে খুব ভালোভাবে এক্সপ্লেন করে দিলেন যে এখানে লাইন স্পেকট্রাম যে আমরা পাচ্ছিলাম, লাইন স্পেকট্রাম কেন পাচ্ছিলাম সেটা এক্সপ্লেন করে দিলেন বোর খুব ভালোভাবে। যে যখন হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জিতে জাম্প করছিল, এই যে যখন হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জিতে জাম্প করছিল তখন আমরা লাইন স্পেকট্রাম পাচ্ছিলাম এবং সেগুলোকে আলাদা আলাদা নাম দিলাম আমরা, লিমেন সিরিজ, বামার সিরিজ। ঠিক আছে, তাহলে এইগুলো এক একটা লাইন, প্রত্যেকটা রেডিয়েশন একটা করে লাইন, এটা একটা লাইন শো করবে, এটা আর একটা লাইন শো করবে। ঠিক আছে, এগুলো ইন্ডিভিজুয়াল এক একটা লাইন শো করবে। তো লাইন কেন আসছে তিনি সেটা খুব ভালোভাবে এক্সপ্লেন করলেন। ঠিক আছে, বোঝা গেল। কিন্তু যদি আমরা সেই স্পেকট্রামটাকে বা সিস্টেমটাকে কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, ইন প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড, যদি কোনো ম্যাগনেটিক ফিল্ডে রাখি তাহলে দেখা যায় এই যে লাইন যেটা পাচ্ছিলাম, এই যে লাইন যেটা পাচ্ছিলাম, এই লাইনটা দেখা গেল আরো কতগুলো ছোট ছোট লাইনে ভেঙে যাচ্ছে। লাইন, যে লাইন একটা লাইন পাচ্ছিলাম সেই একটা লাইন আরো ছোট ছোট কতগুলো লাইনে ভেঙে যাচ্ছে। তো এই আরো ছোট ছোট ফাইন ফাইন লাইনে আরো ফাইন লাইন আরো ফাইন লাইনে ভেঙে যাচ্ছে। এই আরো ফাইন লাইনে কেন ভেঙে যাচ্ছে সেটা উনি এক্সপ্লেন করতে পারেনি। এবং এই এফেক্টটা কে দেখিয়েছিলেন? এই এফেক্টটা দেখিয়েছিলেন জিমেন, এবং তার নামানুসারে এটাকে বলা হয় জিমেন এফেক্ট। জিমেন এফেক্ট, জিমেন এটাকে দেখিয়েছিলেন তাই এটাকে বলা হয় জিমেন এফেক্ট। এবং সিমিলারলি শুধুমাত্র যে ম্যাগনেটিক ফিল্ডে এই ঘটনাটা ঘটছে তা নয়, সিমিলারলি দেখা গেল যদি আমরা এই সিস্টেমটাকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যেও রাখি, ইন প্রেজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড, যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যেও রাখি তাও আমরা সিমিলার জিনিস এখানে দেখতে পাই, যে আরো ফাইন লাইনে ভেঙে যাচ্ছে। এবং ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে এরকম হচ্ছে বলে এটা দেখিয়েছিলেন স্টার্ক, তাই তার নামানুসারে এটাকে বলা হয় স্টার্ক এফেক্ট, জিমেন এফেক্ট, স্টার্ক এফেক্ট। এটা হলো সেকেন্ড লিমিটেশন অফ বোরস অ্যাটমিক মডেল। বোঝাতে পেরেছি? নেক্সট যেটা আছে সেটা চলে যাচ্ছে আমরা কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, কোয়ান্টাম নাম্বার। এবারে আমরা জানতে পারলাম অ্যাটমের মধ্যে বিভিন্ন ছোট ছোট সার্কুলার অরবিটের মধ্যে ইলেকট্রন গুলো আছে। ঠিক আছে, তো পরবর্তীকালে দেখা গেল যে
শুধু ছোট ছোট অরবিট নয়, অরবিট গুলোকেও ভাঙা যায়, যেটা সেমি সাব অরবিট বলে, সরি সেমি অরবিট বলে, সাব অরবিট বলে। এবং সেগুলো আরো ফাইন টিউন, যেটা জিমেন এফেক্ট এবং স্টার্ক এফেক্টের জন্য দায়ী। সেগুলো হচ্ছে যে একটা অরবিটের মধ্যে আরো ফাইন ছোট ছোট অরবিট আছে। মানে সাপোজ বোঝাই, আমার বাড়ি হচ্ছে বর্ধমান বললাম, তো বর্ধমানে আমার কোথায় বাড়ি, বর্ধমান জেলার পশ্চিম বর্ধমান সাপোজ বললাম। আমি বললাম তোমার বাড়ি কোথায়, আমার বাড়ি পশ্চিম বর্ধমান। তো আমার পশ্চিম বর্ধমান বাড়ি বললাম, ভুল বলিনি, ভুল বলেছি কি, ভুল বলিনি, কিন্তু আমি ইনকমপ্লিট বলেছি, আমার অ্যাড্রেস ইনকমপ্লিট, আমাকে কেউ খুঁজে পাবে না। যদি আমি বলি আমার পশ্চিম বর্ধমানে কেউ আমাকে খুঁজতে আসে, তাহলে পশ্চিম বর্ধমানটা এতটা বড়, আমাকে খুঁজে পাওয়া পসিবল না। তাহলে আমাকে তার জন্য কি বলতে হবে, যে পশ্চিম বর্ধমানের আমি কোথায় থাকি। তাহলে আমার বলতে হবে পশ্চিম বর্ধমানের আমি থাকি পাণ্ডবেশ্বর বা দুর্গাপুর, কিছু একটা বললাম, ঠিক আছে। এবারে আমি বলবো, তাহলে আমি আরেকটু ইনফরমেশন দিলাম, কিন্তু এখনো আমাকে খুঁজে পাওয়া পসিবল নয়। যদি আমি সাপোজ বলি যে আমি দুর্গাপুরে থাকি, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, তাহলে আমি কিছুটা বললাম কিন্তু কমপ্লিট নয়। এবার দুর্গাপুরে আমি কোথায় থাকি, এবার দুর্গাপুরে সাপোজ আমি বললাম এ জোন, এবারে এ জোন একটা ইনফরমেশন দিলাম, তাহলে আরো আমি স্পেসিফাই করছি যে আমার এক্সাক্ট বাড়িটা কোথায়, দিয়ে তারপরে আমি কোথায় বলবো এ জোন, বা তারপরে আমি বললাম হয়তো ফ্ল্যাট নাম্বার 182। তাহলে আমি বললাম এক্স্যাক্টলি আমার লোকেশনটা কোথায়, সেটা আমি বলে দিতে পারলাম, কমপ্লিট অ্যাড্রেস। সিমিলারলি একটা ইলেকট্রনেরও কমপ্লিট অ্যাড্রেস হয়, ইলেকট্রন কমপ্লিট অ্যাড্রেস, মানে একটা ইলেকট্রন অ্যাটমের মধ্যে আছে, একটা ইলেকট্রন অ্যাটমের মধ্যে আছে, তো অ্যাটমের মধ্যে সে কিভাবে এক্সাক্ট ওর লোকেশনটা কি, সেইটা আমরা কিভাবে জানবো, সেটা ডিফাইন করার জন্য মূলত চারটে কোয়ান্টাম নাম্বার ইউজ হয়, চারটে কোয়ান্টাম নাম্বার ইউজ হয়। ফার্স্ট ওয়ান হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এটা হচ্ছে সাপোজ ধরে নাও এটা হচ্ছে মানে আমার বাড়ি বলছি, তার জেলা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে স্মল এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সেকেন্ড ওয়ান অ্যাজিমুথুয়াল কোয়ান্টাম নাম্বার, যেটাকে এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, স্মল এল। থার্ড হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যেটাকে স্মল এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। অ্যান্ড লাস্ট, কমপ্লিট অ্যাড্রেস বলার জন্য লাস্ট যেটা লাগে সেটা হলো স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটাকে স্মল এস দিয়ে রিপ্রেজেন্ট করা। তার মানে আমার একটা ইলেকট্রনের প্রপার অ্যাড্রেস জানার জন্য কি কি জানা দরকার, একটা ইলেকট্রনের প্রপার অ্যাড্রেস জানার জন্য আমার দরকার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মানে এনটা জানতে হবে, অ্যাজিমুথুয়াল কোয়ান্টাম নাম্বার এল জানতে হবে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম জানতে হবে, স্পিন কোয়ান্টাম নাম্বার এস জানতে হবে। ঠিক আছে, এবার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কোনটা সেটা আমি অলরেডি একবার বলে দিয়েছি, যেটা হচ্ছে এই যে অরবিটের ফার্স্ট অরবিট কে বলছি n ইকুয়ালস টু 1, ফার্স্ট অরবিট কে বলছি n ইজ ইকুয়াল টু 1। এই n ইজ ইকুয়াল টু 1 টা হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যে n ভ্যালু যেটা পাচ্ছি, ঠিক তার জন্য এটাকে n লিখেছি, যে n ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এবং এবারে কি n ভ্যালু একটা প্রিন্সিপাল, এই যে একটা অরবিট আমরা পাচ্ছি, একটা অরবিট এর মধ্যে আরো সাব অরবিট থাকে, মানে আমার ঘরের মধ্যে, আমার ঘর বললাম, আমার ঘরের মধ্যে তো অনেকগুলো রুম আছে, মানে আমি ঘর বললাম কিন্তু ঘরের মধ্যে আরো অনেকগুলো রুম আছে, আমি ঘরে থাকি কিন্তু আমার ঘরে আমি কোন জায়গায় থাকি, আমার রুমে থাকি, তাহলে অনেকগুলো রুম আছে, আমি কোন রুমে থাকি, এই রুমটাই থাকি, উপরের ডান দিকে রুমটাতে থাকি। সিমিলারলি তার মানে একটা অরবিটের মধ্যে ছোট ছোট আরো অনেক সাব অরবিট আছে, যেগুলোকে অ্যাজিমুথুয়াল এটাকে বলে সাব অরবিট। এমটা কি, সাব অরবিটের মধ্যে আছে অরবাইটাল, তার মধ্যে আরো ছোট ছোট ভাগ আছে, মানে সাব অরবিটকে আরো ভাঙা যায়, সেটাকে বলা হয় অরবাইটাল।
এম রিপ্রেজেন্ট করে কোন অরবিটালসে আছে, ঠিক আছে। আর এস হচ্ছে স্পিন। এবারে ইলেকট্রন যে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, শুধু তাই নয়, ইলেকট্রন নিজের কক্ষপথেও ঘোরে। পৃথিবী যেমন নিজের কক্ষপথে ঘুরছে প্লাস সূর্যকে প্রদক্ষিণ করছে, সিমিলারলি ইলেকট্রন নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করছে এবং নিজের কক্ষপথেও ঘুরছে। এবং সেই ঘোরাটা কি হতে পারে, ক্লকওয়াইজ হতে পারে বা অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, ঠিক আছে। তাহলে যদি ক্লকওয়াইজ ঘোরে তাহলে ইলেকট্রনটা একরকম হবে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তাহলে ইলেকট্রনটা আরেক রকম হবে। তো ওই ইলেকট্রনটা ক্লকওয়াইজ ঘুরছে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে সেটা ডিফাইন করে এই স্পিন কোয়ান্টাম নাম্বার। এটা হচ্ছে রোটেশন, রোটেশন ইলেকট্রনের রোটেশনটা বলে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। এই জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি? স্যার ম্যাগনেটিকটা আরেকবার বলুন। ম্যাগনেটিকটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে আমরা যখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা আরো ছোট ছোট ভাগে ভেঙে যায় সেটা হলো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। যেটাকে আমরা বলছি সাব অরবিট। সাব অরবিটটাও আবার কি হয়, সাব অরবিটটা আরো ছোট ছোট ভাগে ভেঙে যেতে পারে, সেইটাকে সেই সেই ছোট ছোট ভাগগুলোকে আমরা বলছি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা অরবিটাল। বোঝাতে পারলাম? আচ্ছা স্যার, এবং ঠিক আছে। প্রত্যেক অরবিটালসে ইলেকট্রন যখন থাকে ইলেকট্রনটা ক্লকওয়াইজ ঘুরতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজও ঘুরতে পারে। তো ক্লকওয়াইজ ঘুরলে একরকম হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে একরকম হবে। সেটাকে ডিফাইন করবে, সেটাই ডিফাইন করছে স্পিন কোয়ান্টাম নাম্বারটা। তার মানে একটা ইলেকট্রনটা কিভাবে আছে একটা অ্যাটমের মধ্যে সেটা যদি আমার বোঝাতে হয় তাহলে আমাকে কি কি বলতে হবে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলতে হবে, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বলতে হবে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলতে হবে, স্পিন কোয়ান্টাম। এই চারটে কোয়ান্টাম নাম্বার যদি বলে দিই তাহলে আমি বলে দেবো যে এক্স্যাক্টলি এই ইলেকট্রনটা কোথায় আছে কিভাবে আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এন এল এম এস, ঠিক আছে। একটা টেবিল বানাচ্ছি যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি হয় তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মানে তো হচ্ছে যে অরবিটে ঘুরছে অরবিটটা। এল এল ভ্যালুটা আমরা কিভাবে পাবো, এল ভ্যালুটা হচ্ছে 0 to n-1, 0 to n-1, এটা হচ্ছে ফর্মুলা এল বের করার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বের করার ফর্মুলা এইটা 0 to n-1, ঠিক আছে। এম কি করে বের করব, -l to +l, এটা হলো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বের করার ফর্মুলা। আর স্পিন কোয়ান্টাম নাম্বার দুটোই হতে পারে, হয় ইলেকট্রনটা ক্লকওয়াইজ ঘুরবে আর না হয় ইলেকট্রনটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। যদি ক্লকওয়াইজ ঘোরে তাহলে সেটাকে বলা হয় +12, যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে সেটাকে বলা হয় -12। এই হাফটা কোনো ভ্যালু নয়, এটা ইন্ডিকেট করছে +12 আর -12টা ইন্ডিকেট করছে যে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। যদি +12 লেখা থাকে তার মানে ক্লকওয়াইজ ঘুরছে, যদি -12 লেখা থাকে তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, ঠিক আছে। নেক্সট, যদি এন ভ্যালু হয় 1, এন ভ্যালু 0 হতে পারে? না স্যার, 1ই তো হবে, 1 থেকেই তো স্টার্ট হবে, 1 0 0 হবে হতে তো। পারে, 1 থেকে স্টার্ট হবে, 0 হতে পারে না। এখানে আমরা দেখছি কোথা থেকে স্টার্ট হচ্ছে, 1 থেকে স্টার্ট হচ্ছে, 0 থেকে নয়। তাহলে 1ই হতে পারে, তার চেয়ে ছোট হতে পারে না। তাহলে n = যদি 1 হয় তাহলে আমি এই ফর্মুলা লাগাবো 0 থেকে 1 কি হবে, 0 to n-1, মানে 0 to 1-1, তার মানে 0 থেকে 0 অবধি, 0 থেকে 0 অবধি, তাই তো। 0 থেকে 0 অবধি মানে কটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার পাবো? স্যার 0টাই তো। একটাই পাবো, 0, এক্স্যাক্টলি। তাহলে আমরা একটাই পাবো, সেটা হচ্ছে 0, ঠিক আছে। নেক্সট, এম ভ্যালু কত পাবো, -0 থেকে +0, -0 থেকে +0 মানে কি 0,
হ্যাঁ স্যার, একটাই 0। পাবো। এস কি হতে পারে? হয় প্লাস, এবারে জিরোতে যদি ইলেকট্রনটা থাকে হয় ক্লকওয়াইজ ঘুরবে না হয় অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, তাহলে দুটো হবে। এক হতে পারে প্লাস হাফ আর একটা হতে পারে -1/2 যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়। মাইনাস হাফ। দুটো পসিবিলিটি, তাহলে এটা দুটো পসিবিলিটি। এটা হয়ে গেল n ইজ ইকাল টু 1 এর জন্য। নাও যদি n ইজ ইকাল টু 2 হয় তাহলে কি হবে? 0 তখন 2 দুটো হবে, 0 টু 2 2 মাইনাস মাইনাস 1, 1, তার মানে মানে 0 আর 1। 0 টু 2 মানে হচ্ছে 0 হবে বা 1 হবে। তাহলে একটা 0 হতে পারে একটা 1 হতে পারে, 1 হতে পারে, দুটো। দুটো ভ্যালু পাচ্ছি। 0 এর জন্য কি হবে? 0 এর জন্য এটা 0 হবে হ্যাঁ, এবং এর জন্য কি পাবো? এটাও দুটো প্লাস পাবো, হাফ নয় প্লাস হাফ নয় মাইনাস হাফ। মাইনাস হাফ। এবারে 1 এর জন্য কি পাবো? -1 2 প্লাস 1 মানে -1 0 প্লাস 1, -1 থেকে +1 অবধি। তাহলে -1 থেকে +1 অবধি কি কি আছে? -1 0 আর +1 তিনটে আছে। তাহলে -1 এর জন্য পাবো প্লাস হাফ মাইনাস হাফ, 0 এর জন্য পাবো প্লাস হাফ মাইনাস হাফ, 1 এর জন্য পাবো প্লাস হাফ মাইনাস হাফ। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এবারে আমি যদি বলি নাম্বার অফ ইলেকট্রন, তাহলে n ইজ ইকুয়াল টু 1 এ কতগুলো ইলেকট্রন থাকতে পারে? স্যার কি বললেন? L0 নাম্বার অফ ইলেকট্রন, n ইজ ইকুয়াল টু 1 এ কতগুলো ইলেকট্রন থাকতে পারে? n ইজ ইকুয়াল টু 1 টাতে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা যদি আমি বের করতে চাই তাহলে কি হবে? 0 0, একটা মাইনাস হাফ একটা প্লাস হাফ। দুটো পসিবিলিটিস আছে, মানে কটা ইলেকট্রন থাকবে? একটা ইলেকট্রন মাইনাস হাফে থাকবে আর একটা ইলেকট্রন প্লাসে প্লাস হাফে থাকবে। থাকবে, তার মানে দুটো ইলেকট্রন। তাহলে ইলেকট্রন ক্যাপাসিটি কত হবে? n ইজ ইকুয়াল টু 1 এর ক্যাপাসিটি হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি 2। মানে স্যার বুঝতে আমরা পারলাম? স্পিন, মানে স্পিনের সংখ্যাগুলোকে গুনবো যে কতগুলো থাকছে। হ্যাঁ, আচ্ছা স্যার। ঠিক আছে। নেক্সট n ইজ ইকুয়াল টু 2 তে তাহলে কতগুলো ইলেকট্রন থাকতে পারে? এখানে আছে মাইনাস হাফ প্লাস হাফ, মানে এটা হলো 2, 2, এখানে মাইনাস হাফ প্লাস হাফ 2, 2, মাইনাস হাফ 2, প্লাস হাফ 2 2, 8টা। তাহলে টোটাল টোটাল হয়ে গেল 8। তাহলে n ইজ ইকুয়াল টু 2 হলে কতগুলো ইলেকট্রন থাকবে? ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো থাকতে পারবে? 8টা। এটা সহজ একটা ফর্মুলা হচ্ছে 2n স্কয়ার। পুট করে দেখি n ইজ ইকুয়াল টু 1 পুট করলে কি হবে? n ইজ ইকুয়াল টু 1 হলে ফর্মুলা এই 2n স্কয়ার ফর্মুলা 2 ইনটু 1 স্কয়ার মানে 2। 2 into 1, 2, যদি n ইজ ইকুয়াল টু 2 হয় তাহলে 2 ইনটু 2 স্কয়ার মানে 2 2 এ 4 4 2 এ 8, তাহলে কত হবে? 8। যদি n ইজ ইকুয়াল টু 3 হয় তাহলে কত হবে? 3 3 3 এ 9 9 2 এ 18। যদি n ইজ মানে স্যার ইকুয়াল এই টু 4 হয় ফর্মুলাটা পুট করলে আমরা মানে সহজে তাহলে পেয়ে যাবো। সহজেই পেয়ে যাবে। n ইজ ইকুয়াল টু 4 হলে 4 4 এ 16 16 দুগুণে 32। 32। এটা হলো ম্যাক্সিমাম ক্যাপাসিটি। তাহলে প্রত্যেক অরবিটের ম্যাক্সিমাম ক্যাপাসিটি আমরা বের করে নিতে পারবো এবং সেটাকে আমরা ক্ল্যারিফাই করতে পারি এই সিস্টেম দিয়ে। এই আমরা যে কোয়ান্টাম নাম্বার দিয়েও আমরা এখানে দেখছি যে হ্যাঁ মিলে যাচ্ছে, এই ফর্মুলাটার সাথে মিলে যাচ্ছে। এন এর মানটা জানলে আমরা ইলেকট্রনের সংখ্যাটা তখন ফর্মুলায় বসেই বার করতে পারবো। ফর্মুলায় বসে বের করে নিতে পারবো। ঠিক আছে। নাও যদি এবারে সাপোজ n l m s, ঠিক আছে, যদি n ভ্যালু হয় 4 তাহলে l ভ্যালু কি হতে পারে? 0 টু n মাইনাস 1 মানে 0 টু 3 মানে 0 1 1 2 3। 2 3। 0 এর জন্য m ভ্যালু হবে -0 থেকে +0 মানে 0, এ হবে প্লাস হাফ মাইনাস হাফ। মাইনাস হাফ। 1 এর জন্য m ভ্যালু কি হবে? -1 -1 0 0 প্লাস প্লাস 1, 1 এর জন্য প্লাস হাফ মাইনাস হাফ। আর মাইনাস হাফ, এটার জন্য প্লাস হাফ আর মাইনাস হাফ। এটা +1 এর জন্য প্লাস হাফ মাইনাস হাফ।
2 এর জন্য n ভ্যালু কি পাবো -L2 + L মানে -2 থেকে টু +2 থেকে তাহলে +2 -2 থেকে +2 -2 -1 -1 0 0 1 আর 2 +1 +2 +2 এতগুলো পাবো। তাহলে এগুলো সিমিলারলি পাবো, এগুলো আর লিখছি না। তাহলে -3 এর জন্য কি পাবো -3 -2 -2 -1 -1 0 0 +1 +1 +2 +2 +3 +3 এগুলোর জন্য আমরা পাবো। এবারে এল ভ্যালু যদি 0 হয় সেটাকে বলে এস সাব অরবিট, স্মল এস। যদি এল ভ্যালু 1 হয় সেটাকে বলে সি সাব অরবিট। যদি এল ভ্যালু 2 হয় সেটাকে বলে ডি সাব অরবিট। যদি এল ভ্যালু 3 হয় তাহলে সেটাকে বলে এফ সাব অরবিট। স্যার এগুলো কি মনে ঠিক রাখতে আছে, হবে? হ্যাঁ এগুলো মনে রাখতে হবে। এল ভ্যালু 0 হলে সেটাকে এস সাব অরবিট বলে, যেটাকে বলে এসপিডিএফ সিস্টেম। এসপিডি এটা লিখলাম না, এসপিডিএফ সিস্টেম বলে এটাকে। সেখানে এস মানে এল ভ্যালু হয়ে গেল 0, পি মানে 1, এল মানে 2, এফ মানে 3, এগুলো এল ভ্যালু। ঠিক আছে, তাহলে আমি যদি বলি ম্যাক্সিমাম ক্যাপাসিটি, এস এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত ইলেকট্রন? 0 এস এর মানে একটা ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি ইলেকট্রন ক্যাপাসিটি তো প্লাস হাফ মাইনাস হাফ মানে দুটো। দুটো, ঠিক। তাহলে এস এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি হয়ে গেল 2। পি এর ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি দেখে নিচ্ছি এখান থেকে, প্লাস হাফ মাইনাস হাফ, 2 4 6, তাহলে 6টা। 6টা। ডি এর ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি কি হবে? এটার জন্য 2 4 6 হয় 8 10। 10, তাহলে ডি এর ক্যাপাসিটি হয়ে গেল 10। এফ এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত হবে? 2 4 6 8 10 12 14টা। 14, তাহলে 14। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে, এগুলো শর্ট কোশ্চেন চলে আসে। ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ এস, ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ পি, ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ ডি, ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ মানে এফ। ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ ইলেকট্রন তো। ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ ইলেকট্রন, হ্যাঁ, মানে ডি এর মধ্যে কতগুলো ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে, এই পি এর আচ্ছা মধ্যে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে, এস এর মধ্যে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে, এফ এর মধ্যে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কোয়ান্টাম নাম্বার। অরবিট অরবিটালসও বলে দিয়েছি। ঠিক আছে, আজকে আর টাইম নেই, তাহলে স্যার নেক্সট দিন আমরা সেকেন্ড যেটা অপশন ডিসকাস। সেকেন্ড ইয়েটা আমাকে একটু আরেকবার বুঝিয়ে দেবেন স্যার একদিন। কোনটা? স্যার ওয়েভ ইকুয়েশন ওগুলো। আচ্ছা, ওইটা তাহলে ডাউট ক্লিয়ারিং ক্লাস যেটা হবে সেখানে আমি এই আচ্ছা জিনিসটা স্যার, কারণ ওয়েভ ডিসকাস করবো। ইকুয়েশনটা স্যার আমি বুঝতে ঠিক পারিনি আছে, একদম। ঠিক আছে, ডাউট ক্লিয়ারিং যেটা ক্লাস হবে সেখানে আমি ওটা ডিসকাস করবো। ঠিক তাহলে আছে এটা স্যার। হয়ে গেল আমাদের আজকের ডিসকাশন। নেক্সট ক্লাসে তাহলে আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে আববাও প্রিন্সিপাল, পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল, ইলেকট্রনিক কনফিগারেশন, অ্যাটমিক নাম্বার, মাস, আইসোটোপ, নেক্সট ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আর যতদূর বললাম এর মধ্যে কারো কোনো ডাউট আছে? কোথাও কোনো ডাউট? তাহলে আমি ধরলাম কারো কোনো ডাউট নেই। তাহলে এখানে আমরা আজকে ক্লাসটা শেষ করছি। নেক্সট ডে আমরা মোটামুটি কমপ্লিট করে দেবো এবং কোশ্চেন অ্যান্সার কিছু আছে সেগুলো ডিসকাস করবো। ঠিক আছে স্যার। স্যার এখান থেকে তাও কেমন মানে কোশ্চেন আসে? এখান থেকে মেইনলি যেটা কোশ্চেন আসবে সেটা হচ্ছে এটার উপরেই বেস করে, মানে এই স্যার লাস্টেরটা যেটা আপনি করালেন। এই NLMS, ইলেকট্রনিক কনফিগারেশন মানে কিরকম। আহ সাপোজ দিয়ে দিল যে একটা ইলেকট্রনের অ্যাড্রেস, সাপোজ একটা ইলেকট্রনের অ্যাড্রেস দেওয়া আছে, এন ভ্যালু দেওয়া আছে 2, এল ভ্যালু দিয়ে দিয়েছে 3, এম ভ্যালু দিয়ে দিয়েছে
0 এস ভ্যালু দিয়ে দিয়েছে প্লাস দিয়ে জিজ্ঞেস করলো যে এই যে ইলেকট্রনিক স্পেসিফিকেশনটা দেওয়া আছে এটা কারেক্ট না ভুল, এটা কারেক্ট না রং। তাহলে প্রথমে আমরা কি দেখবো, n is equal to 2 মানে n is equal to 2, তাহলে n is equal to 2 হলে l কি হতে পারে, l মানে কি বললাম প্লাস 2 0 to n minus 1 না 0 to n minus 1, এটা ও না হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ স্যার l মানে ওটা তো m তার এর মানে হতে ক্ষেত্রে পারে 0 to 2 minus 1 মানে হচ্ছে 0 থেকে 1, মানে 0 হতে থেকে পারে 1 হয় 0 হবে না হয় 1 হবে, দুটোই ভ্যালু পসিবল। দুটো হবে l এর দুটো ভ্যালু পসিবল, কিন্তু l ভ্যালু কত দেওয়া আছে 3। তার মানে পসিবল নেই, তার মানে এটা ভুল, আচ্ছা স্যার তার মানে এটা ভুল। এরকম কোশ্চেন আছে ঠিক ইলেকট্রনিক ইনফরমেশন যেটা দেওয়া আছে সেটা ঠিক না ভুল সেটা বলতে হবে। আচ্ছা এর থেকেও কি স্যার বড় কোশ্চেন আসে নাকি মানে এগুলোই মিড রেঞ্জের সব কোশ্চেন? মোটামুটি এইরকমই কোশ্চেন আসবে, ইলেকট্রনিক কনফিগারেশন দেওয়া থাকবে, এরপরে যেটা থাকবে ইলেকট্রনিক কনফিগারেশনের উপর থাকবে, ঠিক আছে। এইখান থেকে এই লিমিটেশনের কোশ্চেন আসতে পারে, লিমিটেশন আর যেটা আসবে এখান থেকে এই ইকুয়েশন যেটা হচ্ছে ডি ব্রগলিজ ইকুয়েশন থেকে কোশ্চেন নিউমেরিক্যাল আসতে পারে, মানে নিউমেরিক্যাল এখান থেকে হয়তো কোনো এম ভ্যালু দিয়ে দিল, ভি ভ্যালু দিয়ে দিল, এইচ ভ্যালু দিয়ে দিল, ল্যামডা বের করতে বললো, বা ল্যামডা দিয়ে দিল, এইচ ভ্যালু দিয়ে দিল, পি ভ্যালুটা বের করতে বললো, মানে পি মোমেন্টামটা বের করতে বললো, মোমেন্টাম মানে এমভি গোটাটাই মোমেন্টাম, মোমেন্টামটা বের করতে বললো, পি ভ্যালুটা বের করতে বললো, ঠিক সেটা করে হতে বুঝতে পারে। পারিনি, সেই কারণেই বললাম ওই ওই ওয়েভ ইকুয়েশনটা বুঝতে পারা যায়নি। আচ্ছা এটা তাহলে রিভিউ ক্লাস আমি আরেকবার ডিসকাস করবো। আচ্ছা স্যার ঠিক আছে।